দর্শক অতিথি পর্বে আজকে আমাদের সাথে আছেন জুবায়ের বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। জি, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাংলাদেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটি আইনটি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার। এই অফশোর ব্যাংকিংটি আসলে কি? অ্যাকচুয়ালি অফশোর ব্যাংকিং আমি যদিও যেটি বলা যায় যে আমি একদম ব্যাংকার নই, বা ব্যাংক সম্পর্কে আমার ধারণা খুবই সীমিত। তারপর আমার যতটুকু ধারণা সেই ধারণা থেকেই আমি কথা বলার চেষ্টা করব বা আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে যে অফশোর হচ্ছে ব্যাংকের ভিতরে আরেকটি ব্যাংক, যেই ব্যাংকটি এমনভাবে কাজ করে অ্যা যেটি হচ্ছে দাতা এবং গ্রহীতা দুজনই হচ্ছে বিদেশী। অর্থাৎ সে ওই ব্যাংকের ভিতরের আরেকটি ব্যাংক, যেই ব্যাংকটি আপনার আ ওই দেশের নাগরিকের সাথে কাজ করতে পারে না। সেটি শুধুমাত্র বিদেশীদের সাথে কাজ করতে পারে বা অন্য দেশের অন্য আ আ এবং তাদেরকে শুধু ঋণ দেওয়া কিংবা তাদের টাকা নেওয়া সেটা তারা করতে পারে। এটিকে আমরা নরমালি অফশোর ব্যাংকিং বলি এবং সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই অফশোর ব্যাংকিং গুলো রয়েছে এবং বিশেষ করে আপনি দেখবেন ইউরোপের কিছু দেশ অফশোর ব্যাংকিং এর জন্য খুব বিখ্যাত। যেখানে সারা বিশ্বের কালো টাকাগুলো এখানে এসে জমা হয় এবং যে কারণে কিন্তু এটি খুব আলোচিত, সমালোচিত এবং এই ব্যাংকিং ব্যবস্থার ভিতরে অফশোর ব্যাংকিংটিকে কিন্তু খুব ভালো চোখে মানুষ দেখে বলে আমি মনে করি না। যে এই ব্যাংকিং এর মাধ্যমে বিদেশি কালো টাকা ঢুকে পড়লে তা বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা বিপজ্জনক? না, এটা তো অবশ্যই। সেটি হচ্ছে যে আসলে হঠাৎ করে বাংলাদেশ সরকার কেন এই ধরনের একটি সিদ্ধান্ত নিল যে অফশোর ব্যাংকিংটিকে উন্মুক্ত করা বা দেশে সেটিকে প্রচলিত করা। এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার পেছনে অবশ্যই সেটির কোনো কারণ রয়েছে। আমি যেটা মনে করি, আমার কাছে যেটি মনে হয় যে এই যে কালো টাকা বিশেষ করে যেসব টাকাগুলো বিভিন্ন দেশে যারা নিয়ে গেছে, বাংলাদেশ থেকে পাচার করে যারা বিভিন্ন দেশে নিয়ে গেছে, তাদের টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করা বা তাদের টাকাগুলোকে আরো বেশি মানে বৈধতা দেওয়ার একটি প্রক্রিয়া কিনা, সেটি কিন্তু আমার সন্দেহ হচ্ছে। অবশ্যই আমি মনে করি না যে অফশোর ব্যাংকিং বাংলাদেশের মতো একটি দেশের জন্য এটি কোনো প্রযোজ্য এবং এটি কোনো ভালো হবে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এটি খুব আম ভালো একটি বিষয় বয়ে আনবে বলে আমি মনে করি না। কারণ এখানে একটি জিনিস ভালো করে যদি আপনি লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে মানে বর্তমানে কিন্তু একটু ভঙ্গুর বা একটু বাজে অবস্থায় রয়েছে। এবং এই অর্থনীতির ভিতরে যদি আবার কারো টাকার প্রভাব হয়, তাহলে অবশ্যই সেটি মূল অর্থনীতির জন্য এটা ভালো হতে পারে না। তো সুতরাং আমি মনে করি না যে অফশোর অ্যাকাউন্ট মানে অফশোর ব্যাংকিং সিস্টেমটি বাংলাদেশে চালু আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য কোনোভাবেই সেটি লাভবান হবে। জি, আচ্ছা, দেশে এই ব্যাংকিং ব্যবস্থা চালু হলে টাকা টাকা পাচারের আরো উৎসাহিত করবে কি? অবশ্যই, অবশ্যই। আপনি একটি জিনিস ভাবুন, সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন যারা এই যে চোর, ডাকাত, বদমাইশ, হ্যাঁ? যারা সাধারণ মানুষের টাকা লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, এই যে লুটেরা শ্রেণীটা তারা কি করছে? তারা কিন্তু টাকাটা পাচার করে দিচ্ছে বিদেশে এবং বিদেশে পাচার করে দিয়েও কিন্তু তারা শান্তিতে নাই। আপনি জানেন যে অনেক দেশে তাদের টাকাগুলো সেই সরকার নিয়ে যাচ্ছে। হ্যাঁ? তাদের আপনি এবং আ অ obviously আপনি ব্রিটেনে থাকেন, আমিও ব্রিটেনে থাকি এবং আমরা জানি যে এখানে আপনি ব্যাংকে টাকা রাখতে গেলেও কিন্তু আমাকে হিসাব দিতে হয়। আমাকে কিন্তু HMRC থেকে কিন্তু আমাকে প্রতিটি পেনির হিসাব দিতে হয়। তো সুতরাং এখানে কিন্তু আমি টাকা এনে আমি আ রেখে দেব ব্যাংকে, এটা সম্ভব না। তো যেই কারণ হচ্ছে যে বিদেশে যখন টাকাগুলো নিয়ে যাচ্ছে তারা, তারা কিন্তু সেইসব দেশগুলোতে অনেক বড় ধরনের সমস্যা পড়ছে। তো যেই কারণে কিন্তু তারপরেও তারা নিচ্ছে। তারা মনে করে যে ঠিক আছে আমি ৳১০ নিয়ে গেলাম, আমার যদি ৳৪ লসও হয়, ৳৬ তো আমার থাকে। মানে ওই হিসাব করে তারা নিয়ে যাচ্ছে। কিন্তু অফশোর এই ব্যাংকিং সিস্টেমটা যদি চালু হয়, সেক্ষেত্রে কিন্তু যারা এই টাকা পাচারকারীরা, তখন তারা চিন্তা করবে যে আমার তো আর লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি চমৎকারভাবে বিদেশে নিয়ে যাবো। সেখানে আমার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পতি আছে, চাচাতো ভাই আছে, মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে। তারা আবার এই টাকাটা আমার দেশে, হ্যাঁ, অফশোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিদেশি বিনিয়োগ করার জন্যে। একজন বিদেশী হিসাবে সে টাকাটা ঢুকাই দেবে এবং ঢুকানোর পরে যেটি হচ্ছে যে এই টাকাটা আমার 100% শতভাগ নিরাপদ হয়ে গেল
এবং শতভাগ এটি হোয়াইট মানি, এবং এই টাকাটি আমি আবার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারছি। এবং এই বিনিয়োগ করার ফলে আমার টাকাটা যেমন রক্ষিত হচ্ছে, টাকাটা যেমন সুরক্ষিত, পাশাপাশি কিন্তু আমি লাভ লাভ নিতে পারছি। সুতরাং এটা আমি তো অবশ্যই মনে করি যে অফশোর ব্যাংকিংটি বাংলাদেশে চালু হওয়ার পেছনে অফকোর্স এটি অবশ্যই যারা টাকা পাচার করছে তাদের একটি যেমন হাত রয়েছে, তাদেরকে সহযোগিতারও একটি প্রবণতা রয়েছে এই আইনটি পাস করার মাধ্যমে, এবং সেটি উৎসাহিত করবে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা এখন আরো বেশি যেতে থাকবে বিদেশে। যে এর মাধ্যমে এই যে পাচারকৃত অর্থ বিনিয়োগ করে দেশ থেকে আরো বেশি অর্থ লাভ হিসেবে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো কি? জি, আমি আমি এই কথাটাই বলছিলাম যে এই যে পাচার যারা করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের বাইরে, তারা কি করছে? তারা মেক্সিমামই কিন্তু আপনি যদি দেখেন তারা কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করছে বা বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন লুকিয়ে-টুকিয়ে বিভিন্ন কায়দা কানুন করে তারা সেই দেশে তাদের টাকাটাকে কোনো না কোনোভাবে তারা ইনভেস্ট করার চেষ্টা করছে বা রাখার চেষ্টা করছে। এবং তারা কিন্তু সম্পূর্ণ টাকা রাখতে পারছে না। বিভিন্ন দেশের বিভিন্ন আইনের আপনি জানেন, এখন যদি আপনি পৃথিবীর USA, কানাডা কিংবা ইংল্যান্ড, ইউরোপে বিভিন্ন দেশে যান, প্রচুর পরিমাণ বাংলাদেশী এই লুটেরাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে। এই যে লুটেরা যারা লুট করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসছে ইউরোপে, তারাও যে ইউরোপে খুব সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে তা নয়। হ্যাঁ, তারা কিন্তু নানান ঝামেলা আছে, তারা অনেক কষ্টের ভিতর আছে। আমার খুব কষ্ট লাগে মাঝে, মাঝে তাদের জন্যে। যে এত টাকা পয়সা কিন্তু তারপর টাকা পয়সা দিয়ে কিন্তু সেরকম কিছুই করতে পারছে না তারা। কোন বিনিয়োগ করতে পারছে না। সেই জায়গাটিতে কিন্তু এটি একটি চমৎকার একটি উদ্যোগ। সেটি হচ্ছে যে অফশোর অ্যাকাউন্টটি একটি করলাম। আমি এই টাকাটি পাঠিয়ে দিলাম বাংলাদেশে, এবং এই টাকাটি বাংলাদেশে যাওয়ার পরে আবার আমি একটু উদাহরণ দিচ্ছি। আমার ২ ছেলে A এবং B। A টাকা পাঠালো, B বাংলাদেশে ফরেনার হিসাবে গেল, এবং B সেই টাকা দিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করলো বিদেশি বিনিয়োগ, একজন বিনিয়োগ হিসাবে। সুতরাং সেখানে কিন্তু সে বাংলাদেশ থেকে টাকা লাভ করে আবার সেই টাকা নিয়ে সে কিন্তু আবার বিদেশে চলে আসতে পারবে একদম হোয়াইট, মানে একদম মানে হোয়াইট মানে কি? মিল্কি হোয়াইট মানি হিসাবে তারা কিন্তু চলে আসতে পারতেছে। সুতরাং এটা তো অসাধারণ একটি, এই চোরদের জন্য, এই ডাকাতদের জন্য, বাটপারদের জন্য এটি অসম্ভব সুসংবাদ এটি একটি। যে এই ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? অফকোর্স খুব খারাপ প্রভাব ফেলবে। আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে আমরা ডলারের সংকটে ভুগছি, এবং ডলারের আসলে আমরা কোন পর্যায়ে ডলার রয়েছে সেটা আমরা জানি না। যদিও বাংলাদেশে নানান ধরনের সমীক্ষা দেওয়া হয়। নানানভাবে সরকার বলে যে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ এই রয়েছে, সেই রয়েছে, এবং শুনি যে রিজার্ভের পরিমাণ যেটা দেখানো হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির টাকাটাও পর্যন্ত রিজার্ভে দেখানো হচ্ছে। কিংবা ধরেন রিজার্ভ থেকে যেসব টাকা লোন দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাংকে সেগুলোকে এখনো রিজার্ভে আছে বলে ধরা হচ্ছে। তো যাই হোক, আমরা মানে 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 একটা কথা বলতে পারি যে বাংলাদেশের রিজার্ভের অবস্থাটি ভালো নয়। এবং বাংলাদেশের যে আপনি জানেন যে আমদানি রপ্তানি ব্যয় প্রতি মাসে যে খরচটি আসে বাংলাদেশের, সেটি কিন্তু অনেক। ৪ থেকে ৬ বিলিয়ন এরকম একটা হয়তো কাছাকাছি হবে। একটি টাকা কিন্তু প্রতি মাসে লাগে। তো সুতরাং এই টাকাটি কিন্তু বাংলাদেশ সরকারের মানে কিভাবে আয় করে? বাংলাদেশ সরকার আয় করে কয়েকটি মাধ্যমে। তার মধ্যে একটি উপায় হচ্ছে আপনার হচ্ছে রেমিটেন্স। যে রেমিটেন্স যে ডলারটা আসে সেই ডলারগুলো সেখানে হয়। গার্মেন্টস সেক্টর দিয়ে কিছু আয় হয়। তো এরকম বিভিন্ন সেক্টর থেকে আয় করে বাংলাদেশের একটি রিজার্ভ তৈরি হয়। যে রিজার্ভ দিয়ে আমরা আমদানি রপ্তানি ব্যয়গুলো করে থাকি। এখন প্রশ্নটি হচ্ছে যে যারা ইতিমধ্যে টাকা নিয়ে গেছেন, কিংবা ধরেন যারা প্রবাস থেকে টাকাটা পাঠিয়ে বাংলাদেশে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের জন্য করছেন, তারা কিন্তু এখন সেখানে টাকাটি দেবেন না। তারা কিন্তু অফশোর অ্যাকাউন্টে ঢুকে যাবেন। তো তারা যদি অফশোর অ্যাকাউন্টে ঢুকে যায়, তাইলে কিন্তু সেই জায়গাতে কিন্তু আমাদের কিন্তু একটি টাকার ফ্লো যেটি বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশীদের যে টাকাটি বিদেশ থেকে যায় এবং সেখানে যেটি ইনভেস্টমেন্ট হয়, সেটি কিন্তু কমে যাবে। এবং সেটি যদি কমে যায়, কারণ অফশোর অ্যাকাউন্টে যে ডলারটি থাকবে আমার মনে হয় না সেই ডলারটি রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংক দেখাতে পারবে। তো সুতরাং সেই জায়গাতে হয়তো ফ্লো থাকতে পারে একটি ডলারের। কিন্তু এইটা কিন্তু বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির জন্য ভালো হবে না। কারণ কি? যে আপনার যেহেতু ডলার রিজার্ভটা আমাদের দিন, দিন কমছে, এবং আপনি জানেন যেমন এই দেশে আমাদের আ ক্রেডিট স্কোর দেখে। আপনি একটি বাড়ি কিনতে গেলে কিন্তু আপনার ক্রেডিট স্কোর দেখবে ব্যাংক। যে আপনি
বাড়িটির মর্টগেজ পরিশোধ করতে পারবেন কিনা এবং আপনার কোনো ডিফল্ট আছে কিনা এটা কিন্তু দেখে। এবং এই ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন কিনা। আপনার যদি ভালো ক্রেডিট স্কোর থাকে তাহলে আপনি বাড়ি কিনতে পারবেন। আপনি যদি ভালো ক্রেডিট স্কোর না থাকে আপনি বাড়ি কিনতে পারবেন না। প্রতিটি দেশেরও কিন্তু একটি ক্রেডিট স্কোর রয়েছে। বাংলাদেশেরও একটি ক্রেডিট স্কোর আছে। এবং এই ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ড করে যে বাংলাদেশ সরকার আসলে বিদেশ থেকে কোনো লোন আনতে পারবে কিনা। মানে অল্প মানে কম টাকায় যে লোনগুলো পাওয়া যায়, কম হারে যে লোনগুলো পাওয়া যায় আনতে পারবে কিনা। এবং সেইটি যদি সরকার যদি এই ধরনের পরিস্থিতি পড়ে ধীরে, ধীরে যদি নামতে থাকে তাহলে কিন্তু তার ক্রেডিট স্কোর ইতিমধ্যে নেমেছে আপনারা জানেন। আরো নেমে যাবে। সুতরাং এটা তো অবশ্যই বাংলাদেশ অর্থনীতির জন্য একটা দুঃসংবাদ। আমি যেটা মনে করি। জি, এই ব্যবস্থায় বাংলাদেশ কি কালো টাকার হ্যাভেন হিসেবে চিহ্নিত হয়ে পড়বে? আমি জানি না যে হঠাৎ করে সিদ্ধান্তটা কেন নিল যে অফশোর অ্যাকাউন্ট বাংলাদেশে খোলার ব্যাপারে। বড়, বড় অর্থনীতিবিদরা বলতে পারবেন বিষয়টি নিয়ে আরো গভীরভাবে। তো আমার কাছে যেটি মনে হয় যে আমাদের উপমহাদেশে তো শুধু বাংলাদেশ নয়, আমাদের উপমহাদেশে কিন্তু পুরো কালচারটাই কিন্তু এই চোর বাটপারে ভরা। বিভিন্নভাবেই কিন্তু আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই পুরো অঞ্চলে কিন্তু আ রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন আ পুলিশ অফিসার, বিভিন্ন আমলা, কামলা, মামলা এই সবাই কিন্তু আপনার একটা দুর্নীতির সাথে জড়িত। এবং এই দুর্নীতিবাজদের আসলে একটা অভয়ারণ্য বাংলাদেশ হবে কিনা এই অফশোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এটা বলা বড় কঠিন। তবে এটা অবশ্যই আমি মনে করি যে এটা পুরো অঞ্চলের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের চরিত্রের জন্য এবং বাংলাদেশের অর্থনীতির চরিত্রের জন্য এটা অবশ্যই এটা ভালো দিক হবে না। বাংলাদেশকে সবাই জানবে যে এটা এখানে গেলেই তো অফশোর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। সুতরাং আমার কালো টাকাটা আমি সেখানে রাখতে পারি। এরকম একটা কিছু ঘটতে পারে সামনে। আমরা যেমন এই পৃথিবীর অনেক দেশ সম্পর্কে এরকম ধারণা পোষণ করি। তো সুতরাং এরকম একটা ধারণা পোষণ আমরা বাংলাদেশ সম্পর্কেও করতে পারি। জি, যেভাবে জানতে চাইবো যে এই যে অফশোর ব্যাংকিং আমরা যেটা দেখছি যে আমাদের অর্থনীতিতে এটা তেমন একটা নেতিবাচক প্রভাব ফেলছে না। তাহলে এটা এই আইনটি চূড়ান্ত করার পিছনে কি উদ্দেশ্যটা আছে সরকারের? না, বা আমি যেটি আদালতের? বলছিলাম যে এই আইনটি আসলে মানে এই অফশোর ব্যাংকিং এর যে আ আম আ আইনটি যেটি আজকে অনুমোদন দিল সরকার, জি, জাতীয় সংসদে যেটি পাস হলো, সেখানে কিন্তু আসলে বেসিক্যালি এই আইনটি নিয়ে কিন্তু কথা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অনেকেই কিন্তু অনেক অর্থনীতিবিদদের মধ্যে কিন্তু আমি কয়েকটা জায়গায় পড়ছিলাম, অনেক অর্থনীতিবিদদের মধ্যে কিন্তু তারা কিন্তু সেটিকে সম্মতি দেয়নি। যে বাংলাদেশে এই মুহূর্তে অফশোর অ্যাকাউন্ট প্রয়োজন আছে কিনা। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই আইনটি আসলে কাদের জন্য করা হয়েছে। অফশোর অ্যাকাউন্টে, অফশোর ব্যাংকে অ্যাকাউন্ট কে খুলবে? আমি আপনি সাধারণ মানুষ তো করব না। সুতরাং এখানে এইটির মাধ্যমে আসলে সরকার কাদেরকে সুযোগ দিতে চাচ্ছে? সেটি একটি বড় প্রশ্ন। তাইলে এই যে সুযোগটি যারা নিবে বা সুযোগটি যারা পাবে তারা কারা? এই মানে টোটাল বিষয়টা কিন্তু এটা খুব মজার একটি বিষয় এবং এখানে কিন্তু দুর্নীতি করে বাংলাদেশ থেকে যারা লক্ষ, লক্ষ কোটি টাকা পাচার করেছে। আপনি জানেন যে ডলারে এটা বিলিয়ন, বিলিয়ন কয়েকশো বিলিয়ন ডলার ১০০ থেকে ১৫০ বিলিয়ন ডলার গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বিদেশে। সেই জায়গাটি থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে চিন্তা করতে পারি যে এই যে যারা যে চোর যে লুটেরা যারা এই বাংলাদেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, এই তাদেরকেই কিন্তু একটা আসলে সুযোগ করে দেওয়া। যে তাদের এই টাকাগুলোকে মানে সুরক্ষা দেওয়া। তো সুতরাং আমি তো অবশ্যই মনে করি না যে এই আইনটির মাধ্যমে আসলে সাধারণ মানুষের কোনো লাভ হবে, জি। বাংলাদেশের মানুষের কোনো লাভ হবে বা বাংলাদেশের সাধারণ প্রবাসীদের কোনো লাভ হবে। জুবাই এটা বাবু, লাভ হবে অনেক শুধুমাত্র অনেক যেসব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আশা করি আবারও আপনার সাথে দেখা হবে আরেকটা অনুষ্ঠানে। জি, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।